নাতনিকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে মলিনা দেখলেন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মোহনা। ওর কাঁধে আলতো করে হাত রাখলে ঘাড় ঘোরাতে ছলছল চোখ উপচে দুটি ধারা গাল বেয়ে গড়িয়ে পড়ল। কিছু ভাবলি তুই? মায়ের প্রশ্নের জবাবে শুধু দুপাশে ঘাড় নাড়ল সে। মেয়ের মনে তোলাচল অবস্থা মলিনা বুঝলেন। এখানে বস, কথা আছে। গালটা মুছে মায়ের পাশে বেতের সোফায় বসলো। তুমি কি বলবে তা আমি জানি মা, কিন্তু বিজিত আমার সঙ্গে যে অন্যায় করেছে তারপরেও। মেয়েকে কথা শেষ করতে না দিয়ে মলিনা বললেন, আমি সব বুঝি, কিন্তু কি জানিস, দুঃসময়ে মানুষ আপনজনকেই কাছে চায়, আর এই ক্ষেত্রে তোর কর্তব্য। আমি তো কর্তব্য করব না বলিনি। ডাক্তারকে দেখানোর দিন অফিস ম্যানেজ করে ওর সঙ্গে গেছি। টেস্ট করানোর দিনও যতক্ষণ না হয়েছে বসে থেকেছি। কিছু ওষুধও কিনে দিয়েছি। একজন অসুস্থ মানুষের জন্য এর বেশি আর কি কর্তব্য থাকে? বিজিত কি তোর চোখে শুধু একজন অসুস্থ মানুষ? ও যে আমার কি ছিল তা তো কোনোদিন বুঝলো না মা। গলাটা কেঁপে উঠল মোনার। তখন না বুঝলেও এখন বোঝার সময় এসেছে, এবং বিজিত সেটা বুঝতে পেরেছে বলেই না তোকে অনুরোধ করছে। আমি তো সব কিছু ছেড়ে চলে এসেছি, আর তো ফিরে যেতে পারি না। নিজের ঘর সংসার ছেড়ে এলেও সম্পর্কের কাটান ছাড়ান হয়নি তোদের। সম্পর্ক তো শুধু আইনের কাগজে, এছাড়া মনের দিক থেকে আর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। তাই যদি মনে করিস তাহলে শাখা পলা নোয়া খুলে ফেলিসনি কেন? যে মানুষটার ভালো মন্দ নিয়ে তুই চিন্তা করিস না, তার নামে একদিনও সিঁদুর পরতে ভুলিস না তো? কেন তার জন্মদিনে পূজা দিতে যাস? কেন মেয়েকে বাবার সম্বন্ধে সব ভালো ভালো কথা বলিস? মায়ের একাধিক প্রশ্নের উত্তর দিতে একটুক্ষণ নীরব থাকে মোনা। তারপর মাকে জড়িয়ে ধরে অশ্রুরুদ্র গলায় বলল, আমি যে আজও ওকে খুব ভালোবাসি মা। মেয়ের মাথায় হাত বুলোতে বুলোতে বলেন, ওরে, প্রিয়জন চোখের আড়ালে থাকলে বা চোখের আড়ালে হয়ে গেলেও তার প্রতি প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান, কষ্ট, দুঃখের অনুভূতি কিছু কম বেশি হতে পারে, কিন্তু সেই অনুভূতি কখনো মরে না। সেদিন ফোনে খবরটা শুনেই বিমূঢ় হয়ে গেছিল মোহনা। ছেড়ে চলে আসার দিনও তো মানুষটা সুস্থ সবল ছিল। কবে এই রোগ শরীরে দানা বাঁধল? বিজিতকে ভালোবেসে বিয়ে করেছিল, ছেড়ে চলে আসতে হবে স্বপ্নেও সে ভাবেনি। কিন্তু চেনা মানুষটা হঠাৎ বদলে যেতেই মনোমালিন্য শুরু হয়। একসাথে থাকা সম্ভব নয় জানাতে বিজিতের তরফ থেকে বাধা আসেনি, বরং বলেছিল, তুলি তোমার কাছে থাকলেই ভালো থাকবে। সপ্তাহে একটা দুটো দিন ওকে দেখে আসবো, আর তোমাদের খরচ মাসে মাসে পাঠিয়ে দেব। দিয়েও যাচ্ছিল, কিন্তু একটা টাকাও মোহনা নিজেদের জন্য খরচ করেনি। ফোন করে টাকা পাঠাতে বারণ করলেও শোনেনি। বলেছিল, তুমি উপার্জন করলেও যতদিন বেঁচে আছি আমার দায়িত্ব করে যাব, আর ডিভোর্স হয়ে গেলেও তো বউ মেয়ের ভরণ পোষণ বাবদ খোরপোশ দিতে হয়। তা যখন হয়নি, সেপারেশনে থাকছ, তাহলে তো বারণ শুনবো না। 2.5 বছর প্রেমের পরে ওরা বিয়ে করে। মোহনা বিয়ের পরে চাকরি পায়, আর তাতে বিজিত খুশি। সংসার অফিস সামলে বেশ কাটছিল দিন। 3 বছরের মাথায় তুলি জন্মায়। তারপর থেকেই বিজিতের মায়ের সঙ্গে খিটিমিটি লাগছে মোহনার। ওনার মতে মোহনা বিয়ের আগে থেকে চাকরি করতো না, আর ওদের পরিবারও মেয়ের উপার্জনের উপর নির্ভরশীল নয়। এখন মা হয়েছে, এবার মেয়েকে লালন পালন করুক, সংসারের দায় দায়িত্ব সামলাক। দিনের 7-8 ঘন্টা মা বাইরে থাকলে বাচ্চার ঠিক মতন যত্ন হয় না। রান্না বান্না করে বাচ্চার দেখভাল করতে উনি পারবেন না। ছেলে যথেষ্ট ভালো আয় করে, তাই বৌমা যেন চাকরি ছেড়ে দেয়। বিয়ের আগে থেকেই চাকরির পরীক্ষা দিচ্ছিল মোহনা। বিজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে ইন্টারভিউ লেটার আসে এবং ভালো পোস্টে জয়েন করে। সেই হেতু ও ধরেই নিয়েছিল বরমশাই ওর জীবনে লাকি। বিজিতের সচ্ছল পরিবার,
তাই ওর উপার্জনের সবটা নিজের মতো খরচ করতে দিত। মনের মতো জীবনসঙ্গী পেয়ে মোহনা খাঁটি গর্ব অনুভব করত। বদল এলো মেয়ে হবার পরে। মায়ের কথার সুরে কখন যে বিধির সুর মিলিয়েছে বুঝতে পারেনি সে। মোহনার অফিসে যাওয়া নিয়ে সে অসন্তোষ দেখায়। তার বক্তব্য, আমি তোমাদের সব রকম স্বাচ্ছন্দ্য দেব, অতএব তোমার চাকরি করার দরকার নেই। সংসার সামলানো, মেয়েকে মানুষ করাও তোমার অবশ্য কর্তব্য। লেখাপড়া শিখে সম্পূর্ণ নিজের চেষ্টায় ভালো চাকরি পেয়ে করছিল, তখন সব ঠিকঠাক চলছিল। যেই মা হলো অমনি তাকে স্বামী শাশুড়ির কথায় চাকরি ছেড়ে গৃহবধূ হতে হবে, এই নির্দেশ মানতে নারাজ মোহনা। তার স্পষ্ট কথা, এখনকার মেয়েরা জব করেও ঘর সংসার সন্তান ঠিক সামলে নেয়, আমিও পারবো। কিন্তু কেন জানে না স্ত্রীর উপর সেইটুকু ভরসা করতে পারল না বিজিত। বাদানুবাদ কথা কাটাকাটির পরেও মোহনাকে চাকরি ছাড়তে বাধ্য করতে পারেনি সে। ছেলের সঙ্গে শাশুড়িও সহমত দিয়েছিল, এই বলে যে মেয়েরা চাকরি করলে বারমুখ হয়, সংসারের দিকে টান কমে আসে। অহেতুক এমন বাজে কথার প্রতিবাদ তো করেনি বিজিত, উপরন্তু মায়ের কথায় সায় দিয়েছিল। সহ্যের সীমা ছাড়ালে বছর দেড়েকের মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে মোহনা। প্রায় 2 বছর সেপারেশনে রয়েছে সে। মেয়েকে দেখতে বিজিত এ বাড়িতে এলে মোহনার সঙ্গে শুধু চোখাচোখি হতো, বাকি সময়টা ওর উপস্থিতি উপেক্ষা করে যেত। বিজিত কিছু জিজ্ঞেস করলে হুঁ হায়ে অতি সংক্ষেপ উত্তর। মোহনা যেমন নিজের জেদে অনড় ছিল, তেমনি মিটমাট করে ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একবারও সাধেনি বিজিত। জামাইয়ের এহেন মত বদল মলিনার ভালো লাগেনি। মেয়ের কোনো দোষ নেই বলে শ্বশুরবাড়ি গিয়ে ওরা যা বলছে মেনে নিতে বলেননি। বিজিত এলে স্বাভাবিক ব্যবহারই করতেন। অভিভাবক হিসেবে তিনি চেয়েছিলেন 2 বাড়ির বাবা মা মিলে মধ্যস্থতা করলে যদি ওরা আবার সংসারটা করতে পারে। বিয়ানের সঙ্গে আলাদা করে এই ব্যাপারে কথাও বলেন, কিন্তু বিজিতের মা রুষ্ট ভাষায় বলেন, আপনি মেয়েকে বোঝান, বিয়ের পরে কিছু কিছু ব্যাপার মেনে নিতে হয়, এখানে তো ওর খাওয়া পড়ার অভাব নেই, তাহলে চাকরি ছাড়তে কিসের আপত্তি। এক হাতে ট্রলি সুটকেসের হ্যান্ডেল, আরেক হাতে মেয়ের হাত ধরে শ্বশুরবাড়ির চৌকাঠ পেরোয় মোহনা। শাশুড়ি মা বলেন, আমি জানতাম বৌমা, বরের অসুস্থতার সময় তুমি না এসে পারবে না। তোমার ঘর সংসার সব তেমনই আছে যেমন রেখে গেছিলে। বিটুর চেয়ে এখন তোমাকেই প্রয়োজন। বিজিতের লিভার ক্যান্সার ধরা পড়েছে, ফার্স্ট স্টেজ। ডাক্তাররা 80-85% আশা দিয়েছেন সেরে ওঠার, তবে ডাক্তারের নির্দেশ মেনে খুব সাবধানে থাকতে হবে। ঘরে ঢুকে মোহনা দেখল চোখে হাত চাপা দিয়ে খাটে শুয়ে আছে বিজিত। ট্রলিটা একধারে রেখে খাটের পাশে দাঁড়াতে চোখ থেকে হাত সরিয়ে উঠে বসল বিজিত। উস্কো খুস্কো চুল, মুখে হালকা দাড়ি, চেহারায় রোগাটে ভাব। আগে সেই ঝকঝকে উজ্জ্বল চেহারার মানুষটাকে 4-5 মাসেই কেমন রুগ্ন লাগছে। ম্লান হেসে বিজিত বলল, আমি ভুল ছিলাম মোনা, তোমায় চাকরি ছাড়তে বলা আমার উচিত হয়নি। এখন যা অবস্থা, রোগের পেছনে কত যে খরচ হবে জানি না। 2 মাস তোমাকে টাকা পাঠাতে পারিনি। মোহনার বুকের ভেতরটা ডুকরে উঠছিল। ওকে বুঝতে না দিয়ে স্থির চোখে তাকিয়ে রইল। একটু থেমে বিজিত বলতে লাগলো, এই মারণ রোগে জীবন দ্বীপ কবে বলতে কবে হয়তো নিভে যাবে, তাই শেষ দিনগুলো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মেয়েকে তোমার মনের মতো করে মানুষ করো, ও যেন জীবনের সব ক্ষেত্রে নিজের বিবেকের কাছে সৎ থাকে। আমার অনুরোধটুকু রেখে এ বাড়িতে আসায় খুব খুশি হলাম। আরেকটা অনুরোধ করি, আমি না থাকলে বাবা মায়ের সব দায়িত্ব তুমি নিও। ছেলের পরে ওনারা তোমাকেই আপনজন ভাবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোহনা বলে, ক্যান্সার মানেই কিন্তু এখন আর ডক্টররা নো আনসার বলেন না। মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে। তোমায় সুস্থ করার জন্য অনেক পজিটিভ এনার্জি নিয়ে এসেছি, আর একটাও নেগেটিভ কথা শুনবো না।
তারপর টেবিলে রাখা মেডিকেল ফাইল খুলে দেখতে দেখতে বলল, কখন কি কি ওষুধ খাও সেগুলো মায়ের থেকে জেনে নেব। অফিস যেমন যাচ্ছ যাবে, কিন্তু সময় মতো খাবার এবং ওষুধ খাবে। আজ থেকে তোমার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে দেখভালের জন্য আমার সব কথা শুনে চলবে। স্ত্রীর দিকে তাকিয়ে কাপা গলায় বিদিত বলল, আমি যে আরো অনেকগুলো দিন তোমাদের সঙ্গে বাঁচতে চাই। দমিয়ে রাখা কষ্টের উথাল পাথাল স্রোতে উদ্যত অশ্রু চাপল মোহনা। সেই সময় পাশের বাড়ি থেকে ভেসে আসা গানের লাইন কটি যেন ওর মনের অব্যক্ত কথাগুলো সুরের তরঙ্গে বুঝিয়ে দিল। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তোমায় কোনোদিন পারবে না কভু কেড়ে নিতে। দুপা এগিয়ে এসে মোহনা বলল, জীবনী শক্তির জোরে যমের দুয়ারও রুদ্র করা যায় বলেই বিশ্বাস। তুমি শুধু ভেঙে পড়ো না, জয় ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে আমি তো সঙ্গে আছি। গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।